नौटंकी करा लॉकडाउन उसी पर कर रहा है। अभी कल स्थिति बहुत खराब चल रहा है। দামিনী, সেখান থেকে নির্ভয়া, তারপরে এখনকার মনীষা। আস্তে আস্তে দেশ কোন দিকে যাচ্ছে? কথায় আমরা শুনতে পাচ্ছি দেশ বড়া हो रहा है, দেশ বিশ্বগুরু बन रहा है। গুরু হিসাবে তাহলে আমরা অন্য আমাদের শিষ্যদের কাছে কি মেসেজ দিয়ে রাখছি? চলুন আজকে এই বিষয়ে কথা বলে নেব সুমিত বন্দ্যোপাধ্যায়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। সুমিতদার ব্যাপারে একটু বলি। উনি একজন নো জেন্ডার অ্যাক্টিভিস্ট এবং 2012 সাল থেকে উনি নো জেন্ডারিং বলে একটি মুভমেন্ট চালাচ্ছেন। তো এখন যে ঘটনাটা ঘটলো মনীষা, এবং এর আগে অনেকগুলোই ঘটেছে, তবে মনীষা নিয়েই আমরা যেহেতু আজকে কথা বলবো, তো কি বলছেন আপনি এই নিয়ে? দেখুন, মনীষা বাল্মীকির যে ঘটনাটা হাতরাসে ঘটল, সেই ঘটনাটা গোটা ভারতবর্ষকে আরেকবার নাড়িয়ে দিচ্ছে। মানে এর আগে যখন আমরা নির্ভয়ার ঘটনাটা ঘটেছে বা অন্য এরকম যখনই কোনো ঘটনা ঘটে, একটা ঘটনার যে ক্রুয়ালিটি, একটা ঘটনার যে ব্রুটালিটি, সেটা মানুষকে কাঁপিয়ে দেয়। যেমন আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমরা জানি যে এমন তো নয় যে জর্জ ফ্লয়েডের সাথে সেটা ঘটলো, যে ব্ল্যাক, যেখানে গোটা পৃথিবীতে একটা আন্দোলন হলো যে ব্ল্যাক লাইফ ম্যাটার, তো এমন তো নয় যে ব্ল্যাক পিপলের সাথে প্রথম একটা অত্যাচারের ঘটনা ঘটলো। বহুদিন ধরে, বহু বছর ধরে, যুগ যুগ ধরে হচ্ছে। সামনে এলো এবং ব্রুটালিটির সামনে আসার পরে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী, প্রত্যেকটা শহরে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে জানলেন, সোচ্চার হলেন, কথা বললেন। এমনও নয় যে সবাই মিলে বললেন বলে আমরা এরপর থেকে কালো মানুষদের খুব সম্মান করতে শুরু করব, কালো মানুষদেরকে আমরা খুব ইকুইটির জায়গা থেকে দেখব। ইনইকুইটির ইতিহাস যবে থেকে সভ্যতা তৈরি হয়েছে তবে থেকেই এটা আছে। মাঝে মাঝে কোনো ঘটনার ব্রুটালিটি আমাদের সামনে আসে, আমরা চমকে উঠি। বাকি সময়গুলো আমরা সমস্যাটাকে এড়িয়ে যাই। মনীষা বাল্মীকির ক্ষেত্রে একই সাথে তার সাথে যে ধর্ষণ হয়েছে, তার উপরে যে অত্যাচার হয়েছে, তার জিভ কেটে নেওয়া হয়েছে, মেরুদণ্ড নেওয়া হয়েছে, এবং তারপর তাকে হত্যা করা হয়েছে, এবং তারপর সেখানে একটা এমন পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে আমরা বারবার দেখছি মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে গোটা একটা সিচুয়েশন তৈরি হলে, গোটা সিচুয়েশনটা ভারতবর্ষের ভিত নাড়িয়ে দিয়েছে এবং ভারতবর্ষের মানুষ সোচ্চার হয়েছে। আচ্ছা, এই যে ভিত নাড়ানোর ব্যাপারটা দামিনীর সময় বা নির্ভয়ার সময় যতটা হয়েছিল, এইবারও কি মানুষ ততটাই বিক্ষোভ দেখাচ্ছে? প্রথম দিকে আমরা যেটা জানতে পারলাম যে পুলিশ রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছিল যে রেপ হয়নি, প্রথমে বলা হচ্ছিল, কিন্তু ওদের ফ্যামিলি বলছিল যে হয়েছে। তো আমরা যেই দামিনীর সময় যেই বিক্ষোভটা দেখেছিলাম মানুষের মধ্যে, যেই রাগটা, সেটা কি এখন আছে নাকি কম আছে? মানুষের মনের মধ্যে রাগ একই রকম আছে এবং বিক্ষোভ, এবারে সেই সময়ের বিক্ষোভ যে রকম ভাবে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বিক্ষোভ হয়েছে, এই সময়েও ঘটনার ক্রমে একই রকম ভাবে বিক্ষোভ হয়েছে। কিন্তু এখন একটা ব্যাপার চলছে যে এখন যেহেতু একটা অদ্ভুত ভাবে মানে বারবার বলা হচ্ছে যে আন্দোলনের পথে, প্রতিরোধের পথে, প্রতিবাদের পথে বারবার বলা হচ্ছে যে আপনারা প্রতিবাদ প্রতিরোধ মানে না করা হয়, তার জন্য নর্মস তৈরি, সোশ্যাল ডিস্টেন্স ইত্যাদি ইত্যাদি ব্যাপার এরকম করে দিচ্ছে। কিন্তু বিক্ষোভ যে আছে সেটা তো আমরা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারছি। বিক্ষোভ তো হয়েইছে, হয়তো কোনো ক্ষেত্রে মানুষ কিছু কিছু ক্ষেত্রে রাস্তায় নামতে পারেননি, তারা সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছেন। কিন্তু আমার আজকে যে কথা বলার প্রসঙ্গ সেটা হচ্ছে যে এই ব্রুটালিটিটা যদি সামনে না আসে, এই তাহলে হয়তো অনেক আমাদের ভারতবর্ষে স্ট্যাটিস্টিক্স অনেক সময় সঠিক কথা তো বলে না, তবু আমরা যে স্ট্যাটিস্টিক্স মোটামুটি জানি, নোটোরিয়াস স্ট্যাটিস্টিক্স, যে প্রত্যেক 15 মিনিটে একজন করে ভারতবর্ষে রেপড হচ্ছে। তো এবারে এই স্ট্যাটিস্টিক্সটা একটা খুব ভয়াবহ স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু আমরা জানি, সবাই মোটামুটি জানি, যারা একটু গুগল করি তারাই জানে। এইবার প্রশ্ন হচ্ছে যে যে ঘটনাগুলোর এই ব্রুটালিটির সামনে আসছে না, ভায়োলেন্সের চরিত্রটা সামনে আসছে না, সেগুলি কি ভায়োলেন্ট নয়? সেগুলোও তো ভায়োলেন্ট।
শুধু মনীষা বাল্মীকি না, আমরা যেটা বলি যে বারবার আমাদের কথা বলতে হবে যে এই ঘটনাটা কেন ঘটছে। এখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে যে আমরা আমাদের রাগটাকে কি করে প্রকাশ করি। রাগ আমাদের কখন হয়? যখন আমাদের একটা ঘটনা সামনে আসে। আমরা বললাম যে এটা ভায়োলেন্স, আমরা এই ভায়োলেন্সটাকে কাউন্টার করবো কি করে আরেকটা ভায়োলেন্স এনে, হ্যাং দ্য রেপিস্ট। এবং যখন কাউকে কোথাও ধর্ষণ করা হচ্ছে, এখন আমি যদি আপনাকে মারি, তো আপনার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমি আপনার সাথে কথা বলতে বলতে হঠাৎ একটু রাগারাগি হলো, মত পার্থক্য হলো, আমি আপনাকে মেরে দিলাম। এইটা আমি একটা ক্রাইম করলাম, আমি আপনাকে মারতে পারি না, কোনোভাবে আমি আপনাকে ইনসাল্ট করতে পারি না, কোনোভাবে আমি আপনার অধিকারটাকে নষ্ট করতে পারি না। আমি যদি সেটা করি, আমি যদি আপনাকে কোথাও ফিজিক্যালি বা মেন্টালি আমি যদি ইনসাল্ট করি, অ্যাসাল্ট করি, তাহলে আপনি পুলিশে যাবেন যে ও আমার উপরে একটা ক্রাইম করেছে। একটা ল আছে, গভর্নমেন্ট অথরিটি, পুলিশ, সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, সে এসে আমার উপরে ওই ল অনুযায়ী আমার উপরে ব্যবস্থা নেয়, পানিশমেন্ট। এটা একটা ঘটনা। এইবারে আপনি তো এটাও ভাববেন যে এই লোকটা যে আমার সাথে গল্প করছিল সে হঠাৎ করে মারলো কেন? তাহলে লোকটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সাধারণ মানুষ তো এটা করে না, কারণ তার মেন্টাল হেলথ ইস্যু আছে। তাহলে ডাক্তার দেখানো দরকার, কাউন্সিলিং করা দরকার। আমি বুঝতে পারছি কথাটা। একদিকে অ্যাডমিনিস্ট্রেশন এসে বা পুলিশ এসে আমার এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে, লয়ে যতটা প্রভিশন আছে সেটা একটা ইস্যু। আচ্ছা, মনীষার ব্যাপারটাতে আমরা একটা জিনিস দেখলাম, যেহেতু পুলিশের কথাটা উঠলো, একটা নিউজ আসলো, একটা রিপোর্ট আসলো, যেখানে পান্ডে, সামথিং পান্ডে নামের একজন মহিলা জার্নালিস্ট, তিনি একটা নিউজ কাস্ট করলেন যে পুলিশ মনীষার ঘরটাকে আটকে রেখেছিল চারিদিক দিয়ে, 100 জন পুলিশ মিলে প্রায়, তাদের হাতে লাঠি ছিল, এবং তারা তাদের বাড়ির লোককে বাইরে আসতে দেয়নি যতক্ষণ মনীষার দাহ সংস্কার পুলিশের দ্বারা করা হচ্ছিল। এবং পুলিশ যে মনীষার বডিটার দাহ করেছে তাতে তার ফ্যামিলিরও মত ছিল না, এটাও জানা গেছে। আবার কিছু ক্ষেত্রে পুলিশের মুখ দিয়ে শোনা যাচ্ছে যে না, তাদের ফ্যামিলির মত ছিল। তো এইটা আপনার কি মনে হয় যে কোন দিকটা ঠিক আর কোন দিকটা ভুল? দুটোরই কিন্তু ভিডিও আছে। ভারতবর্ষের প্রতিটা মানুষ খুব সহজে জানে ব্যাপারটা কি। হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো ঠিক কথা, বুঝতে পারছি। এটা মানে আমরা তো বলেই যে জানানো যাবে তা নয়, কেউ মূর্খ নয়, সবাই বুঝতে পারি। পৃথিবীর কোন দেশে, কোন রাজ্যে, কোন শহরে, কোন গ্রামে যে সরকার আছে, যে সরকার পুলিশ ব্যবস্থাটাকে পরিচালনা করে, হ্যাঁ, পুলিশের পক্ষে কি সম্ভব এটাকে ভাবতে হবে। পুলিশের পক্ষে কি সম্ভব, মানে খুব যদি আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া বলছেন, প্র্যাকটিক্যাল সেন্সে বলি, এটা সম্ভব কি করে? সম্ভব নয় তো, সম্ভব নয়, না, তো তার নির্দেশ মানতে হয়। হ্যাঁ, আমাদের দেশটা স্ট্রাকচার, গোটা পৃথিবীর স্ট্রাকচারটাই তো এরকম। হ্যাঁ, আমাদেরকে যেটাতে দেখুন, একটা মনীষা বাল্মীকির ঘটনা ঘটছে, একটা নির্ভয়ার ঘটনা ঘটছে, আমরা বিক্ষোভ করছি, বিক্ষোভ করার পরে আমরা বলছি হ্যাং দ্য রেপিস্ট, তারপরে উন্নাওয়ের ঘটনা ঘটছে। এইখানে ঘটনার ব্যাপারটা যেটা আসছে, আমরা যেটা দেখছি নির্ভয়ার সময় বা দামিনীর সময়, সেইখানে ঘটনাটা শুধুমাত্র ছিল রেপিস্ট, তাদের ব্রুটালিটি এবং ভিকটিম এর মধ্যে। বাট মনীষার ঘটনাটার ক্ষেত্রে মাঝে অ্যাডমিনিস্ট্রেশন আর প্রশাসন চলে আসছে, এই ব্যাপারটা একটা অ্যাড হয়ে যাচ্ছে। শুধু মনীষা বাল্মীকির ক্ষেত্রে না, বহু ক্ষেত্রে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘটনাটা সামনে আসে না। হ্যাঁ, সেটাই ঘটনা। যেমন ধরুন 15 মিনিট, যে এই স্ট্যাটিস্টিক্সটা খুব 15 মিনিটের খুব ভয়ঙ্কর একটা ধারণা এটা, যে একটা কোনো মেয়ে বা ছেলে, ছেলেরা যখন অ্যাসাল্ট হচ্ছে, ছেলেরা যখন এরকম ভাবে কোথাও ধর্ষিত হচ্ছে, ছেলেদের ধর্ষণের সংখ্যাও কম নয়, কিন্তু মজা হচ্ছে আমরা অনেক সময় ভাবি, আমাদের তো সবকিছু বাইনারিতে ভাবি, যে একটা মেয়েকে ছেলেরা ধর্ষণ করে, একটা ছেলেকে মেয়েরা ধর্ষণ করে। ঘটনাটা এরকম নয়, একটা ছেলেকেও ছেলেরাই ধর্ষণ করে। সেই সময় যখন একটা ছেলে পুলিশের কাছে যায়, পুলিশ তার সাথে কি ব্যবহার করে? প্রথমত তাকে নিয়ে তাকে হিউমিলিয়েট করে।
পুলিশ কেন, মানে এটা যে কেউ মানে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম যে একটা ছেলে ধর্ষণ হতেই পারে না, হ্যাঁ, মানে তাকে আমি ধর্ষক হিসেবে চিনি, হ্যাঁ, ধর্ষিত হিসেবে চিনি না। হুম, মুশকিল হচ্ছে ধর্ষক মানে ধর্ষিত হোক বা ধর্ষিতা হোক, যেটাই হোক, এটা একটা ভায়োলেন্স। আমরা কিছু কিছু ঘটনার ক্ষেত্রে, যেটা আমি বারবার বলতে চাইছি, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে আমাদের বিক্ষোভটা খুব সামনে আসে ঘটনার ব্রুটালিটির যে ডিগ্রি আছে সেটাকে দেখে, কিন্তু আমরা তারপরে ওই ঘটনাটা থেকে ভুলে যাই আর তারপরে অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মূল যে জায়গাটা, অন্ধকারটা যেখানে থাকে, সেটা কিন্তু আসলে আমাদের জেন্ডার পজিশনিং। হুম, জেন্ডার পজিশনিংটা এমন যেখানে আমরা সবসময়ই ভাবি যে আমার অধিকার আছে আমার থেকে যারা দুর্বল তার উপরে আমার অত্যাচার করা। ধর্ষণটা কিন্তু আসলে শরীরে হয়, শরীরে হচ্ছে, আসলে তো ঘটনাটা হচ্ছে মনে, হুম, যে আমি আমার থেকে দুর্বল যে তার অধিকারটাকে আমি কেড়ে নিচ্ছি। আর এই সিস্টেমটা প্যাট্রিয়ার্কি এইভাবেই নিজেকে এস্টাবলিশ করে। পিতৃতন্ত্র বলতে আমরা কি বুঝি? পিতৃতন্ত্র তো মানে কোথাও পুরুষতন্ত্র আর কি, পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। এজেন্সিটা এই এজেন্টগুলো দিয়ে প্যাট্রিয়ার্কি নিজেদের মধ্যে দিয়ে, যেমন ধরুন আমাদের একটা জিনিস খুব ভাবতে হবে যে এই যে একটা 2-3টে ছেলে হুম, তারা একটা মেয়েকে রেপ করলো বা একটা ছেলেকে রেপ করলো, এই 2-3টে ছেলেকে কি আপনি স্বাভাবিক বলবেন যে খুন করছে? আপনি আমি কি খুন করি? খুন তো করি না। হুম, এবারে কথা হচ্ছে যে যে খুন করছে, যে ধর্ষণ করছে, সে তো স্বাভাবিক নয়। মানে আমরা অনেক সময় বলি যে পুরুষ জাতিকে দোষ দিয়ে দিলাম। হুম, অধিকাংশ পুরুষই কিন্তু ধর্ষক নয়। হ্যাঁ, সে তো অবভিয়াসলি। কেউ কেউ অস্বাভাবিক, যদি এই যে যারা এই এত টক্সিক ম্যাসকুলাইন, যারা ধর্ষণ, শুধু ধর্ষণের ঘটনাটা আলাদা করে দেখ, অ্যাসিড অ্যাটাক বাড়ছে। আমি অ্যাসিড অ্যাটাক করছি কেন? যদি একটুখানি ভালো করে ঘটনাটা ভেবে দেখেন, কোনো একটি ছেলের কোনো একটি মেয়েকে পছন্দ হচ্ছে, মেয়েটি ডিনাই করছে, ও অ্যাসিড বাল্ব মারছে, ঠিক মেয়েটা আছে। যখন ডিনাই করছে তখন ওর আত্মসম্মানে লেগে যাচ্ছে, ওর মাস্কুলার, হ্যাঁ, একটা ইগোতে। ইগো হার্ট হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আমরা কোন কালচারটাকে প্রমোট করছি? আমাদের পপুলার গান, 90s এর পপুলার গান বলছি, যে তেরি না 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 কা মতলব হ্যায় হাম। হ্যাঁ, মানে আমি কোন নাকেই, আমি যদি বলি না মনে আমি করছি না না। মনে করছি না, হ্যাঁ, এবং আমি মনে করছি আমার অধিকার আছে যে কারুর সাথে আমার যদি মনে হয় যে আমি একে এরকম ভাবে অত্যাচার করবো, আমার না বলতে পারে না, আমার যেটা ইচ্ছা আমি সেটা করবো। এই যে প্যাট্রিয়ার্কি, এই প্যাট্রিয়ার্কি শুধুমাত্র যে একটা মেয়েদেরকে ধর্ষণ করার মধ্যে আবদ্ধ আছে তা নয়, কিন্তু ভায়োলেন্স সব সময় প্রত্যেকটা জায়গায় হয়। এই যে যখন আমি বলছি একটা মেয়ের কি পোশাক পরা উচিত, এটা ভায়োলেন্স না? এটাও তো ভায়োলেন্স। যখন আমি একটা মানুষকে, ধরুন আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনার দিকে আচ্ছা, পোশাকের ব্যাপারে আমার কয়েকটা কোশ্চেন আছে। প্রশ্নটা হচ্ছে এটা, পোশাকের ব্যাপারটা প্রায় শোনা যায় যে একটা মেয়ে কি পোশাক পরবে, জিন্স পরবে, টপ পরবে, শাড়ি পরবে, সেটা সম্পূর্ণ তার ইচ্ছে। অবভিয়াসলি এটা সত্যি কথা, বাট কোথাও কি পোশাকের একটা ভূমিকা থেকে যায়? যেমন আমরা দেখি পুজো করতে গেলে সাদা শাড়, লাল পাড়ি, গরদের শাড়ি পরে যায়, আবার বিয়ে বাড়িতে গেলে ঝকমকে একটা ঝলমলে কাপড় পরে যায়। তো এখানে একটা ডিফারেন্স আছে, আর সেই ডিফারেন্সটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এইরকম কি কিছু ব্যাপার আছে যে আমি একটা ওই রকম ধরনের ড্রেস পরলাম যেই পোশাকটার জন্য আমাকে দেখতে সিরাকটিভ লাগছে খুব, তো সেইখানে সেইটাকে কিভাবে আপনি ডিফাইন করুন? মানে সেটা কি করা ঠিক না ভুল শুধু এইটুকুর মধ্যে নয়। এবার এইটা করেও ধরুন, মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো এইটা তাহলে এইখানে কি করা উচিত, বা এটার সলভটা কি? এবার কি আমি এটা বলছি না যে একটা মেয়ে সিডাকটিভ ড্রেস পরে এলো বলেই আমার ইচ্ছা করলো ওর উপরে ঝাঁপিয়ে পড়তে, তা নয়, কিন্তু আমার তো ইচ্ছা করলো, আমার করলো না, কোনো একজন পুরুষের করলো যে ওর সাথে কিছু একটা দুর্ব্যবহার করতে, তো সেইখানে কি করা উচিত? আমরা তো এক একজনকে ধরে ধরে ট্রিটমেন্ট করাতে পারি না। আমি ঘটনাটাকে একটু উল্টে দিই। হ্যাঁ, ভারতবর্ষের একটা অদ্ভুত সংস্কৃতি আছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে পুরুষদেরকে বাজারে
পুকুরে, কলে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গায়ে স্নান করতে দেখি। হ্যাঁ, আর রাস্তাঘাটে আরো অনেক রাস্তার কিছুই মধ্যে দেখি। আমরা দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের টয়লেট Urinate আছে, করছে, হ্যাঁ, হ্যাঁ, তো করছে। তার পাশে দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তায় আপনি কটা ঘটনা শুনেছেন যে রাস্তায় একজন ছেলে খালি গায়ে স্নান করছে বলে মেয়েরা ঝাঁপিয়ে পড়েছে তার গায়ে? না, হয় না। আসলে ঘটনাটা পোশাক সিডাকটিভ হতে পারে না। ঘটনাটা যে এইখানে, যে আমি মনে করি যে ও এরকম করছে বলেই আমার এটা করার অধিকার আছে। হ্যাঁ, ব্যাপারটা মানে হচ্ছে আমরা যেমন ওকে casually নিয়ে নিচ্ছি। আমি কি খাবো, আমি কিসের মাংস খাবো, হ্যাঁ এটা ঠিক করবে আমার স্টমাক, হ্যাঁ অন্য কিছু ঠিক করতে পারে না। হ্যাঁ আমি কোন ধর্মে থাকি, আমি কোন ভাষায় কথা বলি, ঠিক আছে, আমি চশমা পরি বলে আমি মুরগির লেগ পিস খাবো, আমি চশমা না পরলে আমি অন্য কিছু খাবো, হ্যাঁ। আমি ভেগান হয়ে যাব। হ্যাঁ। এটা আমার রুচি ঠিক করে, আমার স্টমাক ঠিক করে, আমার চিন্তা ভাবনা ঠিক করে। হ্যাঁ ঠিক সেরকম যেমন আমি কি খাবো আমার স্টমাক ঠিক করবে, হুম আমি কি পড়বো এটা আমার রুচি ঠিক করবে, হুম। আমার রুচি ঠিক করবে। আমরা যখন কেমন ভাবে আমাদের এই প্যাট্রিয়ার্কির একটা ম্যাসকুলাইন প্র্যাকটিস, সবাই বলে যে মেয়েদের এই পোশাক পরতে হবে, মেয়েদের এই পোশাক পরতে হবে, মেয়েদের এটা করতে হবে, মেয়েদের এটা পরা চলবে না, মেয়েদের এটা চলবে না। হুম হুম অথচ আপনি একজনকেও বলতে শুনেছেন যে ছেলেদের এরকম ভাবে জামা খুলে স্নান করাটা উচিত নয়? শুনবেন না। না। আপনি কখনো শুনবেন না যে এই কত সাইজের হাফ প্যান্ট পরে বাজার করতে যাওয়া উচিত। বাড়িতে কোনো অতিথি এলে কি কি পরে থাকা উচিত ছেলেদের ক্ষেত্রে, এটা কখনো শুনবেন না। তার কারণ আমরা এই সমস্ত স্ট্রাকচারে বাঁধতেই চেয়েছি। আমরা তো বলি যে ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলি, এই ওম্যান এম্পাওয়ারমেন্ট এর মতন মানে কি বলবো, এটা এই কথাটা আসাই উচিত না। এটা একটা উদ্দেশ্য হতে পারে, যে উদ্দেশ্যটা না পার্শিয়াল হয়ে, মানে একটা আর্ধেক ব্যাপার। কোথাও এটাও হতে পারে যে ওদেরকে বুঝিয়ে দেওয়া যে তোমরা এখন পর্যন্ত এম্পাওয়ার নও, আমরা এম্পাওয়ারমেন্টটা দিচ্ছি না। এই দেখুন, এবারে একটা ব্যাপার হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে একটা ব্যাপার, যে এবারে কথা হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট মানে পাওয়ার টু হোয়াট, পাওয়ার টু ডিসাইড। হুম আমি কিছু টাকা পয়সা রোজগার করতে পারলাম, এটা এম্পাওয়ারমেন্ট নয়। এম্পাওয়ারমেন্ট হচ্ছে এই টাকা পয়সা আমি খরচ করার সিদ্ধান্ত নিতে পারলাম, এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। পাওয়ার টু ডিসাইড, পাওয়ার টু চুজ। আমি এম্পাওয়ারমেন্ট মধ্যে কি কথা বলতে চাইছি? আমরা এম্পাওয়ারমেন্ট বলছি যে আমি তোমাকে এম্পাওয়ার করলাম যে তুমি এবারে রোজগার করতে পারো, যদিও এটা হয় না। আমরা কেন আজকে মনীষা বাল্মীকির ঘটনাটা, রেপ হচ্ছে একটা ডাইরেক্ট ফিজিক্যাল অ্যাটাক বলা যায়, একটা মেন্টালও আছে তার সাথে, অ্যাসাল্ট, যেটা আমরা সামনে দেখতে, ভায়োলেন্সটাকে আমরা সামনে দেখতে পাচ্ছি। এর পেছনে কত কত ভায়োলেন্স আছে যেগুলো সামনে আসছে না, ভেতরে আসছে, ভেতরে আছে। এইটার জন্য যে কোনো ভাবে হোক আমাদের জেন্ডার রোলটাকে কোশ্চেন করতে হবে। মানে এদের যারা রেপ করেছে তাদেরকে গভর্নমেন্ট লয়ের নিয়ম অনুযায়ী শাস্তি দিতে হবে। তার শাস্তি যদি আরো বাড়ানো দরকার পড়ে তাহলে বাড়াতে হবে, সেটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। যে তুমি যদি শৃঙ্খলা ভাঙো, তুমি যদি একটা মানুষের অধিকারকে নষ্ট করো, তোমাকে আইন তার শাস্তি দেবে। গোটা বিচার ব্যবস্থাকে এটাতে অ্যাক্টিভ হতে হবে, কারণ এখানে মানুষের একটা নিরাপত্তার প্রশ্ন আছে। আমাকে খালি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আমরা বলি যে রাত্রেবেলাতে কিছু রাস্তা নিরাপদ নয়, ঠিক? কোন জায়গাটা নিরাপদ? আমরা বহু ওয়ার্কশপ করতে গিয়ে দেখেছি অধিকাংশ মেয়ে গল্প করতে করতে, এবং ছেলেও গল্প করতে করতে, তারা বলেছে তাদের প্রথম বাজে অভিজ্ঞতাটা তার বাড়ি থেকে। বাড়িটাও তো নিরাপদ নয়। আমরা একটা জায়গাতে বলছি যে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে, এগুলো ঠিক, এগুলো অবশ্যই হতে হবে। আমরা একবারও কি এটা বলছি যে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে? কিন্তু সেটা কিভাবে পাল্টানো সম্ভব? এইটা পাল্টাতে এখানে একটা সরকারের একটা বড় ভূমিকা আছে, রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। রাষ্ট্রের ভূমিকাটা
এড়িয়ে যেতে পারে না। এবং পাশাপাশি সমাজের একটা বড় ভূমিকা আছে। রাষ্ট্র আর সমাজ তো এক নয়। রাষ্ট্র একটা, আপনি ভাবুন, আমি তার মানে ক্রিটিক্যাল অ্যানালিসিসে যাচ্ছি না। আপনি ধরুন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের প্রত্যেকেরই মেয়েদের পড়াশোনার শিক্ষার সিকিউর করার জন্য, উন্নতি করার জন্য কিছু কিছু প্রকল্প আছে। তাহলে যে কোনো সরকারের একটা উদ্দেশ্য আছে। যখন আমি একটা প্রকল্প ঘোষণা করলাম যে যেটা নারী শিক্ষার জন্য, তার মানে আমি ভাবছি, এই সিদ্ধান্তটা নিয়েছি যে এই প্রকল্পটার দরকার আছে, কারণ এই সুযোগ থেকে এখনো পর্যন্ত মেয়েরা ততটা বঞ্চিত, তাই প্রকল্পটা দরকার আছে। আমি প্রকল্পটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, যে কোনো প্রকল্প। ঠিক আছে। এইবারে যখন রাষ্ট্র চাইছে, সরকার যখন চাইছে এটা করতে, এবার আপনি সমাজের কথাটা ভাবুন। একটা নির্দিষ্ট আইন করে বলা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক আছে যে এই বয়সের আগে বিয়ে দেওয়া যাবে না, ঠিক? আইন করে বলে দেওয়া আছে পণ দেওয়া যাবে না, কিন্তু আইন করে বলে দেওয়া আছে। আমরা কি করছি? আমরা যারা চিৎকার করে বলছি যে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে ধর্ষকদের, আমি পার্সোনালি 100% এগ্রি করেও একটা কথা বলছি যে আমি দাবি করছি সেই আমি কি প্রত্যেকটা আইনই মেনে চলছি? আমি কি এই জায়গায় বলছি, আমাকে যখন কেউ বিয়ের নেমন্তন্ন করতে আসছে, আমি কি বলছি যে ভাই তোমরা কি পণ দেওয়া নেওয়া করছো? যদি তুমি পণ দাও বা পণ দেওয়া নেওয়া থাকে, আমি কিন্তু যাব না। আমি যেটা বলছি না, আমি এটাকে সোশ্যালাইজেশনের নামে নিচ্ছি। আমরা ভাবছি যে এটা একটা সামাজিক ব্যাপার। তো এইটা তো সবাই করছে, এটাও তো ভায়োলেন্স। হ্যাঁ, তো নো ডাউট এটা আপনিও নিশ্চয়ই কাউকে জিজ্ঞেস করেন না বিয়ে বাড়ির কার্ড দিতে আসলে? না, এইটা না আমি মাঝে মাঝে এখন জিজ্ঞেস করি। আমি আগে করতাম না, এখন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে এটা তো খুব মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যদি কেউ পণ দিতে বা পণ নিতে লজ্জা না পায়, আমার জিজ্ঞেস করা তো লজ্জা নেই, ওটা তো আরো বেশি নির্লজ্জ ব্যাপার। আচ্ছা, এইরকম কোনো ঘটনা আছে যে আপনি জিজ্ঞেস করেছেন আর তারপরে কি হয়েছে? না, এটা ফাইনালি যেটা জিজ্ঞেস করি সবাই বলে যে না না ওসব কি বলছেন, কিন্তু কি হয় ওই যে যেটা বিহাইন্ড দ্য কার্টেন কি কি ঘটে। কিন্তু দেখুন, সব তো আপনি থামাতে পারবেন না, কিন্তু আপনি একটা কোশ্চেন করতে পারেন, আপনি একটা অন্য ন্যারেটিভ তৈরি করতে পারেন ঘটনাটা। আমি যেটা বলতে চাইছি, এবার আমরা আজকে আলোচনাটা শুরু করলাম মনীষাকে নিয়ে, হাতুরাসের মনীষাকে নিয়ে। তার সাথে এটার কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে ভায়োলেন্সের। এটাও তো ভায়োলেন্স। আমি যখন ভায়োলেন্সের এগেনস্টে চিৎকার করছি, আমি ক্যাটাগরাইজ করতে পারি না। আমি এই ভায়োলেন্সের এগেনস্টে চিৎকার করব, ওই ভায়োলেন্সকে আমি মেনে নেব। ভায়োলেন্সের এগেনস্টে আমাকে কথা বলতে হবে, whether it is rape, whether it is acid attack and whether it is dowry। কিন্তু এখন ওই বিষয়টাই থেকে যাচ্ছে যে আটকাবার পথটা কি? আপনি একটা বললেন শাস্তি, না আইন অনুযায়ী শাস্তি না, শাস্তিটা আমি বলছি যে ওটা ল এন্ড অর্ডার শাস্তি একটা লয়ের জন্য। কোনটা আসল ইস্যু সেটা হচ্ছে যে দেখুন, কোনো ছেলে কোনো মেয়ে সে যখন জন্মায়, সে কি কোনোভাবে কোনো বাচ্চা জন্মেই কি অ্যাসিড ছুঁড়তে শেখে? না। কোনো বাচ্চা কি জন্মেই রেপ করতে শেখে? শেখে না, না শেখে না। তাকে শেখানো হয়। কিভাবে শেখানো হয়? এইখানে না একটা বিশাল আমাদের যেটাকে আমরা কালচার বলি, আমাদের সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং বলি, সোশ্যাল ন্যারেটিভ বলি, স্কুলে, সিলেবাসে, কলেজে, আত্মীয় স্বজন, সিনেমা, সিরিয়াল, যা 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 দেখানো হয়, আপনি যদি একটা বাচ্চাকে ছোট থেকে এইরকম একটা ন্যারেটিভ দিতে থাকেন, তাহলে তো সেটাই শিখবে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা খুব যারা জেন্ডার অ্যাক্টিভিস্ট তারা একটা কথা বারবার আমরা বলি যে একটা মেয়েকে খেলার জন্য দেওয়া হয় পুতুল আর খেলনাবাটি, ছেলেকে দেওয়া হয় গাড়ি আর বন্ধু। তুমি জেন্ডার প্রসেসটা এখান থেকে শুরু করবে। এর পরের আর একটা ন্যারেটিভ আছে, সেটা হচ্ছে যে আমি যখন ছেলেটাকে বন্দুক দিচ্ছি, আমি কেন দিচ্ছি?
আমি তাকে বন্দুক দিয়ে কোন খেলাটা খেলতে এখানে অনেকের উত্তর হতে পারে যে আমি তাকে মিলিটারি বানাতে চাই দেশ সেবায়, এইটা উত্তর হতে পারে। বানাতে চাই তো তুমি মিলিটারি বানাতে মেয়েকে চাও না, ছেলেকেই চাও, তাই ছেলেকেই বন্দুক দিচ্ছ। আসলে বন্দুকটা হাতে দিয়ে আমরা প্রথমেই তাকে ভায়োলেন্সের দিকে এগুচ্ছি, আমরা তাকে মানে এইরকম এই ডিফারেন্সটাও করা উচিত নয় যে আমি বাচ্চাকে ব্যাট দিলাম, ছেলে বাচ্চাকে আমি ব্যাট দিলাম, মেয়ে বাচ্চাকে ব্যাডমিন্টন দিলাম, গাড়ি দিলাম আর বন্দুক দিলাম, মেয়ে বাচ্চাকে আমি পুতুল দিলাম, খেলনা বাটি দিলাম, এইভাবে আমি সোশ্যালাইজেশনের প্রসেসটা শুরু করে দিলাম যে তুমি বড় হয়ে এটা করবে, তুমি বড় হয়ে এটা করবে। ঠিক, এটা তো চেঞ্জ করা খুবই দরকার। যাই হোক, এটা এখন ন্যারেটিভের মধ্যে চলে এসেছে, কিন্তু এরপর আমাদের আরো একটু ভাবতে হবে যে ছেলেদেরকে কি আমরা বন্দুক দেব, আমরা কি তাকে দেখাবো যে দেখো এইভাবে ভায়োলেন্ট হওয়া যায়। যতগুলো খেলা এখন এই মোবাইল অ্যাপে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা খেলা বেসিক্যালি ভায়োলেন্সকে প্রমোট করে। ভায়োলেন্স মানে আমি দেখছিলাম, আমার মেয়ে আছে একটা ছোট, ও কয়েকদিন আগে খেলছিল এবং সেই গেমটা হচ্ছে মানুষের মাথা কাটা হচ্ছে। ভাবুন, এইগুলোকে প্রমোট করা হচ্ছে। এগুলো যত প্রমোট হবে ভায়োলেন্স তত বাড়বে। এইটা কি যারা এটা তৈরি করছে, ডিজাইনার যারা, তাদের মাথাতে এটা নেই? তারা ভায়োলেন্স নিশ্চয়ই আছে, কিন্তু তারা এটা করছে কেন? কারণ এটা পাবলিক খাচ্ছে বেশি, তারা ভায়োলেন্স বিক্রি করছে। আমি বলতে চাইছি যে আমরা এই যে মনীষা বাল্মীকির ঘটনার পরে আমাদের যে রাগটা হলো না, সেই রাগটাকে না থামতে দিলে চলবে না। এইটা তো সম্ভব নয়, মানুষ তো থেমে যায়। মানুষকে এটা বুঝতে হবে যে এই সমস্যাটা শুধু ওই উত্তরপ্রদেশের হাতরাসের মনীষা বাল্মীকির নয়, এই সমস্যাটা আমার বাড়িতেও হতে পারে। আমার বাড়িতে আমি যেমন আমার ভয় পাই যে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার পরিচিত যারা, আমার বৃত্তের মধ্যে কেউ যেন সেরকম ভাবে শারীরিক নিগ্রহ না হয়, মানসিক নিগ্রহ না হয়। আমাকে সাথে সাথে প্রশ্ন করতে হবে নিজেকেও, কোথাও ইনডাইরেক্টলি আমিও কোথাও কাউকে নিগ্রহ করছি না তো? আমিও কাউকে বলছি না তো যে মেয়ে হয়েছিস এটা করবি, মেয়ে হয়েছিস এগুলো করবি? আমি কি তার ইমোশনাল সিকিউরিটিটার ব্যবস্থা করতে পারছি? সিকিউরিটি তো অনেক রকমের হয়, ভায়োলেন্স অনেক রকমের হয়। এইটা যদি পুরো ন্যারেটিভটা না পাল্টানো যায়, তাহলে কিন্তু আবার একটা এরকম মনীষা বাল্মীকির ঘটনা ঘটবে। তার জন্য যেটা দরকার, অবশ্যই 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 দরকার, যেটা বলছেন আপনি জিজ্ঞেস করতে কি উপায়, প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে বাচ্চারা এঙ্গেজ আছে, বড় হবার প্রসেসিংটা যেখানে চলছে, সেইখানে আমাদের জেন্ডার স্টাডিজকে অবশ্যই নিয়ে আসতে হবে, অবশ্যই। মানে উই আর অলরেডি লেট। সরকার এখন ভাবছে, যারা পলিসি মেকার তারা এখন ভাবছে। আমরা এটা 2012-13 থেকে এটা নিয়ে আমরা লেখালেখি করছি, চিন্তা ভাবনা করছি, বিভিন্ন ওয়ার্কশপে যাচ্ছি, কথা বলছি। আমরা মানে এই সংখ্যাটা অনেক, গোটা পৃথিবীতে প্রচুর মানুষ আছেন যারা একই কথা বলে যাচ্ছি আমরা। আস্তে আস্তে কেউ কেউ শুনছেন, কেউ কেউ এখনো পর্যন্ত শুনছেন না, ভাবছেন না এটা কোনো সমস্যা নয়। তারা তখন বুঝতে পারছেন সমস্যা যখন মনীষা বাল্মীকির মতন ঘটনাটা ঘটছে, বা কোনো অ্যাসিড অ্যাটাক ঘটছে, বা হঠাৎ করে দেখছি এই যে গ্যাস সিলিন্ডার, তারাও কত চালাক বুঝুন, ঠিক বেছে বেছে গৃহবধূর সামনেই ফাটে, আর কারোর সামনে ফাটে না গ্যাস সিলিন্ডার। না তো রান্না তো গৃহবধূরাই বেশিরভাগ। এইটা হলো ব্যাপার, যে কোনো গ্যাস সিলিন্ডার এখনো পর্যন্ত ইচ্ছা করেই ফাটে। আচ্ছা, এটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ, শুধুমাত্র যে সত্যি সত্যি দুর্ঘটনা ঘটলো তা নয়, এইগুলো আমরা জানি। তারপরে অনেক সময় ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে, যখন এই রকম কোনো ঘটনা নিয়ে প্রশাসনের কাছে যাওয়া হয়। এরকম শুনেছি, অভিজ্ঞতা, পরোক্ষ অভিজ্ঞতা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে কথা থাকে যে আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটাকে মিটিয়ে নিন। মিটিয়ে নেওয়া মানে কি? মানে কম্প্রোমাইজ করে নিন। মানে আপনি কম্প্রোমাইজ করে নিন। সো দাস পেট্রিয়ার্কি নিজের এজেন্সিগুলোকে ছড়িয়ে দেয়, আমরাই প্রমোট করি, আমরাই মনীষা বাল্মীকির ঘটনা করে রেখে যাই। তা আমরা বুঝি না যে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও এটার জন্য সমানভাবে দায়ী। আমরা এই পরিবেশটাই তৈরি করতে পারিনি, যে পরিবেশে ধর্ষণ, অ্যাসিড অ্যাটাক, মারামারি, ভায়োলেন্স এগুলো হবে না।
মানুষ মানুষকে অধিকার, মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা নদীর, প্রত্যেকটা পাখির এই পৃথিবীতে সমানভাবে বেঁচে থাকার অধিকার থাকে, কিন্তু আমরা তো সেটা করি না। আমি গাছের একটা ডাল ভেঙে দিলাম, গাছটাকে কেটে দিলাম, গাছ কি পুলিশে গিয়ে কেস করবে? গাছ পুলিশে গিয়ে কেস করবে না। আমরা একটা বাচ্চাকে হঠাৎ করে চড় মেরে দিলাম, বাচ্চাটা কি পুলিশে কেস করবে? বাচ্চাটা পুলিশে কেস করবে না। ঠিক সেরকম একটি মেয়ের ক্ষেত্রে আমরা বারবার বারবার তাকে মেন্টালি অ্যাসাল্ট করলাম, প্রথমেই তাকে শিখিয়ে দিলাম। 1980s এর একটা গান আছে, আপনার মনে আছে কিনা জানি না, যারা দেখবে তাদের মনে আছে নিশ্চয়ই, ভালা হে বুরা হে জৈসা ভি হে মেরা পতি মেরা দেবতা হ্যায়। সো দিস ইজ আওয়ার কালচার। এইবারে তোমার যে পতি, যাকে তুমি দেবতা বলে ভেবে নিয়েছো, মানে যে যে ক্রাইমের মধ্যেও যে যাবে, মেরা পতি মেরা দেবতা হ্যায়। শুধু এইটুকুর জন্য শিশু সুরক্ষা আইন অনেক জায়গাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না। যেখানে একটি মেয়ে, একটি বাচ্চা, একটি পরিবারের একটা বাচ্চা তার বাড়িতে কোথাও না কোথাও ভাবে নিগৃহীত হলো, সেই বাচ্চাটি আমাদের বলল, বাচ্চাটিকে নিয়ে আমরা পুলিশে গেলাম, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুলিশের হাত পা বাঁধা, কিছু করার নেই। ফাইনালি যখন সেটা কোর্টে আসছে, ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষী দিতে হচ্ছে, আমরা দেখছি এরকম বহু ঘটনা ঘটছে যেখানে স্টেটমেন্ট পাল্টে দিচ্ছে, মানে মহিলা স্টেটমেন্ট পাল্টে দিচ্ছে, বাচ্চাটা পাল্টে দিচ্ছে, মহিলা পাল্টে দিচ্ছে। কেন ঘটছে? এর মাঝখানে কি গল্পটা ঘটেছে? ওই যে কম্প্রোমাইজের ঘটনাটা ঘটছে। তো এটা একটা ধর্ষণ নয়। আমরা এইগুলোর বিরুদ্ধে রাগি না। কেন রাগি না? আমরা ভাবি কি এটা তো হয়ই, এরকম তো হয়ই, এরকম হবে কেন? এরকম হওয়ার তো কথা নয়। প্রত্যেকটা ব্যাপারে আমরা একটা নর্মস এন্ড রুলস এন্ড রেগুলেশনস নিয়ে আসি। আমরাই নিয়ম বানাই, আমরাই নিয়ম ভাঙি, আমরাই রেগে যাই, আমরাই অন্যায় করি, আর একই পদ্ধতির মধ্যে চলতে থাকি। তাহলে কি আমরা কম্প্রোমাইজই করতে থাকবো? আমরা কি মেনেই নেব সমাজে চলছে? এই প্রশ্নটা রইল দর্শক আপনাদের কাছে। খাট্টাস আছে আরো অনেক টপিক নিয়ে, অনেক বিষয় নিয়ে আসছি আমরা আমাদের পরবর্তী এপিসোডে। নমস্কার।